নমস্কার। আজ আমরা আপনাদের জন্য কোনো গল্প নয়, গল্পের মাধ্যমে তুলে ধরতে চলেছি রাজ্যে ঘটে যাওয়া নারী নির্যাতনের বিপক্ষে এক প্রতিবাদী উপস্থাপনা। যা ঘটে গেছে তা খুবই লজ্জাজনক। আমরা গভীরভাবে শোকাহত এই ঘটনায়। আমরা আশা রাখি তিলোত্তমা তার ন্যায্য বিচার ফিরে পাবে। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। গল্পের চরিত্রের সাথে বাস্তবের যদি কোনো মিল থেকে থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। সবাই দেখছে যে রাজা উলঙ্গ, তবু সবাই হাততালি দিচ্ছে। সবাই চেঁচিয়ে বলছে সাবাস সাবাস। কারোর মনে সংস্কার, কারোর ভয়, কেউ বা নিজের বুদ্ধি অন্য মানুষের কাছে বন্ধক দিয়েছে, কেউ বা পরান্নভোজী, কেউ কৃপা প্রার্থী, উমেদার প্রবঞ্চক। কেউ ভাবছে রাজবংশ তো সত্যি অতীব সূক্ষ্ম, চোখে পড়ছে না যদিও তবু আছে, অন্তত থাকাটা কিছু অসম্ভব নয়। গল্পটা সবাই জানে, কিন্তু সেই গল্পের ভিতরে শুধুই প্রশস্তি বাক্য উচ্চারক, কিছু আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ স্তাবক ছিল না। একটি শিশুও ছিল, সত্যবাদী, সরল, সাহসী একটি শিশু। নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়। আবার হাততালি উঠেছে মুহুর্মুহু, জমে উঠেছে স্তাবক বৃন্তের ভিড়। কিন্তু সেই শিশুটিকে আমি ভিড়ের ভিতরে আজ কোথাও দেখছি না। শিশুটি কোথায় গেল? কেউ কি কোথাও তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে, নাকি সে পাথর, ঘাস, মাটি নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নির্জন নদীর ধারে, কিংবা কোনো প্রান্তরের গাছের ছায়ায়? যাও, তাকে যেমন করেই হোক খুঁজে আনো। সে এসে একবার এই উলঙ্গ রাজার সামনে নির্ভয়ে দাঁড়াক। সে এসে একবার এই হাততালির ঊর্ধ্বে গলা তুলে জিজ্ঞাসা করুক, রাজা, তোর কাপড় কোথায়? কলকাতা, দ্য সিটি অফ জয়, যার রাজপথে আজকাল জ্বলছে আগুন, এমন সব শিরোনামে আজকালকার সংবাদপত্রগুলি মুখরিত। টিভিতে, সংবাদপত্রে একটাই খবর বারবার ফিরে আসছে, জাস্টিস ফর আরজি কর। প্রত্যেক দিন সকালের মতোই আজও খবরের কাগজটা খুলে বসেছিলেন শ্যামল বসু। শহরে ঘটে যাওয়া নৃশংস ধর্ষণের বিরুদ্ধে জনগণের বিক্ষোভ এবং উপরমহল থেকে আসা অসহনীয় চাপে তার প্রাণ ওষ্ঠাগত। পেশায় একজন পুলিশের বড় কর্তা হওয়ায় পুরো ঘটনাটাই সামলাতে হচ্ছে তাদেরকে। উপরন্তু সরকার এখনো নিশ্চুপ। খবরের কাগজটা বেশ বিরক্তির সাথেই ছুঁড়ে ফেলে দিলেন তিনি। ইগো, বলছি চাটা কি পাওয়া যাবে না? আমাকে আবার বেরোতে হবে যে। রান্নাঘরে ব্যস্ত ছিলেন সুমতি দেবী। তিনি ঝাঁঝিয়ে উঠে বললেন, আরে বাবা, দেখছি আমাকে একা হাতে সবকিছু সামলাতে হয়তো নাকি? বাপ মেয়ে সবার ফরমাস খাটতে খাটতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। স্ত্রীর মুখে এহেন কথাবার্তা শুনে আজ হঠাৎ রেগে গেলেন শ্যামল বসু। ধুর, তোর দরকার নেই তোমার চায়ের। ঘরে বাইরে কোথাও একদণ্ড শান্তি নেই। সজোরে দরজাটা খুলে বেরিয়ে গেলেন তিনি। কি গো, তোমার চাটা? চলে যাচ্ছ কেন? স্ত্রী হিসেবে স্বামীর উপরে থাকা চাপ ভালোভাবেই বোঝেন তিনি। আজকাল তার স্বামী সবসময় রেগে থাকেন, রাতে ভালো করে ঘুমোতে পারেন না তিনি। রাজ্যে ঘটে যাওয়া এই রকম একটা নৃশংস ঘটনায় বিক্ষোভের আগুন লেগেছে রাজ্য তথা দেশবাসীর মনে। আর সেই আগুনে তারা ঝলসে দিতে চাইছে প্রকৃত দুষ্কৃতী এবং সরকারকে। তারা চাইছে এমন এক দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে দ্বিতীয়বার এমন কাজ করতে গেলে ভয়ে আত্মা কেঁপে ওঠে দুষ্কৃতীদের। সুমতি দেবীর বড্ড চিন্তা হয়। তার নিজেরও মেয়ে আছে। একজন মা হিসেবে প্রাণটা তার বারে বারে কেঁদে ওঠে
তিলোত্তমার জন্য। তার নিজের মেয়েও কলেজ এবং পড়াশোনা শেষ করে বেশ রাত্রে বাড়ি ফেরে। যদি কোনোদিন তার সাথে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার স্বামীর কোনো প্রকার বিকার নেই। তিনি চাপে আছেন ঠিক কথা, কিন্তু সেই চাপ যে উপর মহলের চাপ তা ভালোই বোঝেন সুমতি দেবী। একজন মেয়ের বাবা হিসেবে তারই মেয়ের বয়সী একজনের সাথে ঘটে যাওয়া এমন যন্ত্রণাদায়ক নোংরা এক ঘটনায় তার মনে সামান্যতম সমবেদনাটুকুও নেই। সুমতি দেবী লক্ষ্য করেন তার স্বামী বেশ ভালোই আছে, কিন্তু সংবাদপত্রে বা টিভিতে যখনই ভেসে উঠছে তিলোত্তমার খবর, তখনই তিনি রাগে ঘৃণায় মুখ ফিরিয়ে নিচ্ছেন। আসলে তার এই রাগ এবং ঘৃণা নির্যাতিতার দুষ্কৃতীদের বিরুদ্ধে নয়, তার যত রাগ নির্যাতিতার পক্ষে রাস্তায় নেমে আন্দোলন করা সাধারণ মানুষের প্রতি, তাদের প্রশ্নের প্রতি, তাদের দাবির প্রতি। আসলে সুমতি দেবী বুঝতে পারছেন তার স্বামী সরকারের পায়ের তলায় থাকতে থাকতে সরকারের পোষা সারমেয়তে পরিণত হয়েছেন, কিন্তু একজন নারী এবং সর্বোপরি একজন মা হিসেবে তার স্বামীর এই পরিবর্তন তিনি মেনে নিতে পারছেন না। মা, আমি আসলাম। তোরসা শ্যামলবাবু এবং সুমতি দেবীর একমাত্র মেয়ে। আজকাল প্রত্যেক দিন সকালে যখন তিনি নিজের মেয়ের মুখ থেকে "মা, আমি আসলাম" এই কথাটি শোনেন, তার বুক ভয়ে কেঁপে ওঠে। একটাই চিন্তা ঘুরে ফিরে তার মাথায় এসে আঘাত দেয়। দিন শেষে তিনি তার মেয়ের জীবন্ত হাসি মাখা মুখটা দেখতে পাবেন তো, নাকি ক্ষতবিক্ষত রক্তাক্ত একটা লাশ? হ্যাঁ মা, সাবধানে যাস, আর পৌঁছে একটা ফোন করিস। শহর জুড়ে আজ বৃষ্টি নেমেছে। তিলোত্তমার শোকে বুঝি এ বিশ্ব চরাচর কেঁদে ভাসাচ্ছে। শহর কলকাতার এই গলিটা বেশ ফাঁকা। আকাশ ছোঁয়া অসম্পূর্ণ সব বিল্ডিংয়ে জায়গাটা ভরাট হয়ে আছে। আলো আছে, তবে তা বেশ ক্ষীণ। প্রতিদিন কলেজ শেষে তোরসা এ পথ ধরেই বাড়ি ফেরে। আজ বড্ড দেরি হয়ে গিয়েছে তার। এমনিতে লোক চলাচল থাকলেও আজ রাস্তাটা একেবারে ফাঁকা। বেশ জোরেই পা চালিয়ে আসছিল তোরসা। বৃষ্টিতে একেবারে কাক ভেজা হয়ে পড়েছে সে। কাছাকাছি একটা বন্ধ দোকানের শেডের তলায় দাঁড়িয়েছিল কয়েকটা ছেলে। হলদে ক্ষীণ আলোয় তাদের মুখগুলো ভালো করে ঠাহর হচ্ছিল না। জায়গাটাকে যত তাড়াতাড়ি সম্ভব পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল তোরসা। দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মধ্যে মেয়েটাকে দেখার পরে হঠাৎ করেই একটা চাঞ্চল্য শুরু হলো। একে অপরের দিকে চোখের ইশারা, গা ঠেলাঠেলি এবং কুরুচিকর মন্তব্যে বেশ মুখরিত হয়ে উঠল তারা। ভাই, কি যাচ্ছে দেখেছিস? বৃষ্টিতে ভিজে পুরো আগুন লাগছে যে। এই কুরুচিশীল মন্তব্যের মাঝে একজন মেয়েটিকে উদ্দেশ্য করে বলে উঠল, সোনা, কোথায় যাও? একটু ফিরে তাকাও আমাদের দিকে। বলতে বলতে ছেলেগুলো তোরসার পিছনে আসতে শুরু করলো। কই মামনি, এত করে ডাকছি সাড়া দিচ্ছ না যে? তোরসা এতক্ষণে বুঝে গিয়েছে সমূহ বিপদ তার সামনে। পিছনে আসা ওই জানোয়ারগুলোকে উপেক্ষা করে সে হঠাৎ ছুটতে আরম্ভ করলো। তার পিছনে শোনা যেতে লাগলো অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং বেশ কয়েকটা পায়ের দৌড়ানোর শব্দ, এবং ক্রমে সেগুলো তোরসার কাছে এগিয়ে আসতে লাগলো। প্রাণপণে ছুটতে ছুটতে হঠাৎ বেসামাল হয়ে সজোরে আছড়ে পড়ল তোরসা। ততক্ষণে ওই জানোয়ারগুলো ঘিরে ফেলেছে তাকে। কিরে, এবার পালাবি কোথায়? সালা, অনেক ছুটিয়েছিস, এবার কি হবে তোর? ভয়ার্থ কণ্ঠে তোরসা বলে উঠল, আমার বাবা পুলিশ, তোমরা জানো না আমার বাবা তোমাদের কি করতে পারে। বীভৎসভাবে হেসে বিকৃত মুখে একজন বলে উঠল, তোর বাবা পুলিশ? খুব ভয় পেলাম, বিশ্বাস কর। তোর বাবার মতো কত পুলিশ তিলোত্তমার বিচার পাইয়ে দিতে পারলো না। তোর ওই একই অবস্থা হবে।
ওর বাবাও চোখের জল ফেলবে, কিন্তু শেষমেশ বিচার পাবে না। বড়জোর তোর নামে দু একদিন মোমবাতি মিছিল, খবরে টিভিতে লেখালেখি, পোস্টার হাতে জনসমাবেশ, এর থেকে বেশি আর কিছুই হবে না। তাই বলছি শোনা, ভালোভাবে কাছে এসো, বেশি কষ্ট দেব না, শুধু একটু ফুর্তি করব তোমার সাথে। ওই জানোয়ারগুলোর মধ্যে থেকে তোরসার পড়ে থাকা শরীরটার দিকে এগিয়ে আসতে লাগলো একজন। তার চোখে হিংস্র নীচ চাহনি। নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠল তোরসা। আপ্রাণ চেষ্টা করতে করতে হঠাৎ তার হাতে ঠেকলো একটা লোহার রড। সেটা প্রাণপণে আঁকড়ে ধরে নিজের সবটুকু একত্র করে সজোরে আঘাত করলো ছেলেটির মাথায়। একটা আর্ত চিৎকার করে সজোরে ছিটকে পড়ল ছেলেটা। রডটাকে হাতে ধরে কোনো রকমে উঠে দাঁড়ালো তোরসা। এতক্ষণে বাকি ছেলেগুলোর মধ্যে একটা ভয়ের আলোড়ন তৈরি হয়েছে। তোরসা নিজের সমস্ত শক্তি এক জায়গায় করে গর্জে উঠল। আয়, এ কাছে আসবি, আয়। মা দুর্গার মতো তোদের একে একে নিধন করব। আমি তিলোত্তমা নই। তোরা নারীদেরকে যতটা অবলা ভাবিস, আমরা ততটা অবলা নই। আমরা গর্জেও উঠতে পারি। রইল বাকি তিলোত্তমার কথা, সে গর্জে উঠতে পারেনি, কিন্তু শত শত সাধারণ নাগরিকের গলা গর্জে উঠেছে তার হয়ে। তাদের এই গর্জনের অপরিসীম শক্তিতে ওদের মতো ছোট লোক জানোয়াররা নিপাত যাবে।